আচ্ছা, আমরা কার্টে দুইটা প্রোডাক্ট অ্যাড করেছি, কার্টে দুইটা প্রোডাক্ট আছে, আমরা চাইলে এটাকে আপডেট করেও নিতে পারবো। সাইন আপ করছি আমি, একদম গতদিন টেবিলগুলো রেডি হয়ে গিয়েছিল, আজকে ডাটাটা সেভ করে দিব আর কি। ইমেল চলে গেছে তাই না? আচ্ছা, এখন ওই ইউজারের এগেনস্টে আমরা কি করতে পারি, লগ ইন করতে পারি। আমি লগ ইন করছি। লগ ইন করার পর আমাকে শিপিং ইনফরমেশন দিতে বলছে, আমি শিপিং ইনফরমেশন দিচ্ছি। শিপিং ইনফরমেশনও দিলাম। এরপর আমাকে পেমেন্ট চুজ করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে ডেটাবেসে ডাটা সেভ করতে হবে। সো আমি বলেছি ক্যাশ অন ডেলিভারি, ফার্স্টে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডাটা সেভ করার চেষ্টা করব। আমাদের কন্ট্রোলারটা কি ছিল, চেক আউট নামে একটা কন্ট্রোলার করেছিলাম। এবং একটা মডেল তৈরি করেছিলাম চেক আউট নামে, চেক আউট মডেল। শিপিং হয়েছে, পেমেন্ট হয়েছে, প্লেস অর্ডার। প্লেস অর্ডারে এসে লাস্ট ডেতে আমরা যতটুকু শেষ করেছিলাম এর মধ্যে ছিল এরকম যে আমি সেভ পেমেন্ট ইনফোতে গিয়েছিলাম, চেক আউট মডেলে সেভ পেমেন্ট ইনফোতে গিয়েছিলাম। সেভ পেমেন্ট ইনফোতে গিয়ে এখানে যে ফাংশনটা আমরা লিখেছিলাম, আমরা পেমেন্ট মেথডটা ফর্ম থেকে নিচ্ছিলাম, কমেন্টসটা ফর্ম থেকে নিচ্ছিলাম এবং টিবিএল পেমেন্টসে ডাটাটা ইনসার্ট করে ইনসার্ট আইডিটা নিয়ে সেশনে সেট করে দিচ্ছিলাম। এবার আমি বলছিলাম যে যদি পেমেন্ট মেথডটা ক্যাশ অন ডেলিভারি হয় এই ইফ ব্লকে আসবে, আর পেমেন্ট মেথডটা যদি পেপ্যাল হয় তাহলে এই ইফ ব্লকে আসবে। সো ইফ, দুইটা ইফ না লিখে এলস ইফ লিখতে পারি, এটা বেটার পারফর্ম করবে, মোর কি বলবো, ম্যাচিউরড কোড হবে, রাইট? দুইবার ইফ বলে দুইটা ইফই টেস্ট করে, বাট একবার ইফ আরেকবার এলস ইফ, আবার এলস ইফ যদি বলি, যদি ফার্স্ট এটাই ট্রু হয়ে যায় বাকিগুলো আর কন্ডিশন চেক করে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে পেমেন্ট মেথডটা যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে আমাকে কী করতে হবে, আগে অর্ডারটা ডেটাবেজে সেভ করে দিতে হবে, রাইট? অর্ডারটা ডেটাবেজে সেভ করে দিতে হবে এবং অর্ডারে ডেটাবেজে সেভ করে দেওয়ার পর অর্ডার ডিটেলসটাও ডেটাবেজে ডাটা সেভ করে দিতে হবে। একটা ইমেল আমাদের তৈরি করতে হবে, বা আমাদের একটা ইমেল পাঠাতে হবে যে তোমার অর্ডারটা কমপ্লিট হয়েছে,
ঠিক আছে, এরকম একটা ইমেল আমরা পাঠাতে পারি। আমরা আগে থেকে ইমেল পাঠাতে শিখেছি এবং আমাদের ডেটাবেসের ডাটাটাকে আপডেট করে দিতে হবে। মনে করেন আমার যদি 5টা ডাটা কেউ কিনে ফেলে বা অর্ডার হয়ে যায়, তাহলে আমাদের প্রোডাক্টের যে স্টকটা আছে স্টক থেকে সেটাকে কি সরিয়ে দিতে হবে না, মাইনাস করে দিতে হবে। সো আজকে আমরা অর্ডারটা সেভ করা এবং স্টক থেকে মাইনাস করা এই কাজটা করব, আর হোমওয়ার্কে দিব হচ্ছে ইমেলটা, কিভাবে ইমেলটা করা হবে। আচ্ছা, সো এখন এখান থেকে আমরা যেটা করব, যে পেমেন্ট যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে ডিরেক্ট অর্ডার সেভ হবে, ইমেল চলে যাবে এবং অর্ডার সেভ হবে এবং একটা সাকসেসফুল পেজ আমার সামনে চলে আসবে, তোমার অর্ডার সাকসেসফুলি প্লেস হয়েছে। বাট পেমেন্ট মেথডটা যদি পেপাল হয় সেক্ষেত্রে অর্ডার হয়ে যাবে, ইমেল চলে যাবে এবং সরাসরি এখান থেকে চলে যাবে কোথায়, পেমেন্টের জন্য পেপালে। ঠিক আছে, পেমেন্টের জন্য পেপালে চলে যাবে। সো এই কাজটা আমাদের এখন একটু করতে হবে আর কি। সো পেপালের সময় যখন হবে, সো আমি এখন দিস checkout model save order info তে যাচ্ছি। আমরা এই ফাংশনটাতে যাচ্ছি, সেভ অর্ডার ইনফো। এবং এই ফাংশনটা আমাদের লিখতে হবে, ফ্যানটা বন্ধ করে দেন। পাবলিক ফাংশন সেভ অর্ডার ইনফো, যাদের কাছ থেকে সিভি নিলাম একটু বলে রাখি, অফিস সফটওয়্যার কোম্পানিটা সম্পর্কে আমার অতটা ভালো ধারণা নেই, বাট আমার এক স্টুডেন্ট ওখানে জব করছে এবং তার থ্রুতেই সিভিটা চাওয়া হয়েছে। অ্যাডভান্টেজ হচ্ছে কম্পিটিশন নিজেদের মধ্যেই হবে, 2টা পোস্ট খালি আছে, যদি আমি 4টা সিভি পাঠাই 4 জনের মধ্যে থেকে 2 জন হয়তো তারা নেবে যদি পছন্দ হয়। আর সেক্ষেত্রে স্যালারিটা নেগোশিয়েবল, আপনারা নিজেরাই আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন যদি ডাকে কথাবার্তা হয়। আর 2 হচ্ছে যে কোম্পানিটা হচ্ছে ইয়েতে আমেরিকান এম্বাসি আছে না, ওইটা পার হয়ে ওটাকে কি বলে, ভাটারা, হ্যাঁ ভাটারা, বা ওই 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 সাইডটা, হ্যাঁ ওই এলাকাতে, হ্যাঁ সফটওয়্যার কোম্পানিটা হচ্ছে ওই এলাকাতে। সো সেটা একটা বিষয়, যখন যাবেন এটাও কিন্তু মাথায় রাখবেন, কারণ ট্রান্সপোর্টেশন রিলি ভেরি টাফ ইস্যু আমাদের জন্য। হ্যাঁ, যেখানে যোগাযোগ ভালো সেখানেই হয়তো ইয়ে করবেন। এই ইনফরমেশনটুকু মাত্র দিয়ে রাখলাম। হ্যাঁ, ওকে, আপনি রাত্রে পাঠাবেন। হ্যাঁ, কালকের মধ্যেই সিভি চেয়েছে, সো 4-5টা সিভি। কোনো প্রজেক্ট যদি আসে ডিরেক্ট কাজ তো করতে শুরু করে দিতে পারবেন, তাই না? আচ্ছা, এবার আসি, আমরা যখনই কোনো কাজে ডাটা, বিশেষ করে ডাটা সেভ করার কাজে লাগি, আমরা অর্ডার টেবিলে ডাটা দিতে চাচ্ছি। কারণ অর্ডার টেবিলে অ্যাকচুয়ালি কি কি ডাটা লাগবে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে, দেন আমরা অর্ডার টেবিলে ডাটা পুট করতে পারবো, তাই না? সো অর্ডার আইডি এটা কি লাগবে? কিন্তু অটো ইনক্রিমেন্ট দরকার নেই। কাস্টমার আইডি এটা কোথায় আছে? সেশনে। শিপিং আইডি সেশনে। পেমেন্ট আইডি সেশনে। অর্ডার টোটালটা কোথায় আছে? অর্ডারের যে গ্র্যান্ড টোটালটা আমাদের কার্টে আছে, কার্টের ওখান থেকে সেশনে নিয়ে নিতে হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সেশনে নিয়ে নিতে হবে। অর্ডারের স্ট্যাটাস বাই ডিফল্ট কি আসবে? পেন্ডিং। ওকে, আর অর্ডার ডেট এটা টাইম স্ট্যাম্প। ওকে, সো অর্ডারের স্ট্যাটাসটা আমরা এখন একটু চেঞ্জ করে নিচ্ছি। অর্ডার স্ট্যাটাসটা ডিফল্ট ভ্যালু আসবে, ডিফল্ট অ্যাজ ডিফাইন পেন্ডিং।
সো আমার টেবিলের কাজটা হয়েছে। আমরা যখন এখান থেকে আসি তাহলে আমাকে যদি একটা অ্যারে নিতে হয়, এক মিনিট, তো তাহলে কি কি লাগবে এখানে?
কাস্টমার আইডি, অর্ডার আইডি তো আমার দরকার নেই। কাস্টমার আইডি দিস সেশন user data customer ID আনোয়ার আপনাকে যে কাজ দিয়েছে ওটাই করেন। পেমেন্ট আইডি এই তিনটা ছিল সেশনে, সেশন থেকে তিনটাকে নিলাম। আর দরকার পড়ছে কি আমার এর পরে পেমেন্ট আইডির পরে দরকার পড়ছে অর্ডার টোটাল। অর্ডার টোটালটা মূলত আছে আমাদের কার্টে। সো ভিউয়ের মধ্যে আমাদের যে কার্ট ভিউটা আছে কার্ট ভিউটা আছে, কার্ট ভিউয়ের এখানে এই যে টোটালটা, ঠিক আছে, এই টোটালটাকে একটা ভেরিয়েবলে রেখে আমাকে সেশনে সেট করে দিতে হবে। দেন ওই ভ্যালুটা আমাকে আবার নিতে হবে ওই জায়গায় গিয়ে, এটাকে গ্র্যান্ড টোটাল আমি বলছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনার মেসেজটা পেয়ে, আমি ইমেলটা পেয়েছি, আপনি মেসেজটা পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক ঠিক আছে। Grand total array S data G total equal G total this session set underscore user data $s data হ্যাঁ ভেরিয়েবলটাকে তো ইকো দিতেই হবে $g data। সো এটা সেশনে সেট হয়ে যাবে আর সেশন থেকে আমরা নিয়ে নিব অর্ডার টোটাল, না অর্ডার টোটাল। অর্ডার টোটালটা সেশনে আছে কি নামে? জি টোটাল নামে। এরপরে দরকার পড়বে কি অর্ডার স্ট্যাটাস, তো ডিফল্ট পেন্ডিং এ ঢুকবে, তার মানে এই ডাটা দিয়েই আমরা ডেটাবেসে অর্ডারের ইনফরমেশনটা সেভ করে দিতে পারবো। তাহলে দিস ডিবি insert tvl order comma dollar data। এখন ডলার order id equal this db insert id। ঠিক আছে, this db insert id। তাহলে অর্ডার আইডি হিসেবে আমরা কি পাচ্ছি? this db insert id টাকে পাচ্ছি। এই যে অর্ডার আইডিটা, এটা আমার কাজে লাগবে কোথায় গিয়ে? আমার তো অর্ডার টেবিলে ডাটা গেল, বাট আমার অর্ডার ডিটেলস টেবিলে, অর্ডার ডিটেলস টেবিলে কি কি আছে? অর্ডার ডিটেলস আইডি আছে, এটা অটো ইনক্রিমেন্ট। অর্ডার আইডিটা এইমাত্র যেটা আমরা পেলাম সেটা কিন্তু আমার অর্ডার আইডি, তো আমার হাতে অর্ডার আইডি আছে। এখন প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস আর সেলস কোয়ান্টিটি, এটা কোথায় আছে? কার্টের কন্টেন্টসের মধ্যে আছে না? হ্যাঁ, আমরা কন্টেন্টস থেকে নিয়েই তো কার্টের মধ্যে প্রিন্ট করেছিলাম। এই যে কার্ট ভিউ যদি দেখি, আমরা এই যে একটা ফাংশন কল করেছিলাম না, দিস কার্ট কন্টেন্টস, এই কন্টেন্টস এর মধ্যে কি কি আছে?
ইমেজ আছে, নেম আছে, প্রাইস আছে, এভরিথিং আছে, তাই না? আইটেম রো আইডি আছে, কোয়ান্টিটি আছে, সব কিছু তো এর ভিতরে আছে। সো আমরা সেখান থেকে নিয়ে নিতে পারি। সো আমাদের একাধিক কন্টেন্টসের মধ্যে আমার একাধিক ডাটা বা একাধিক রো থাকতে পারে। সো এই কারণে এখানে আমার কি দরকার পড়বে? ফর ইচ লুপ। অর্ডার আইডিটা তো আমার সেম, বাট যদি আমার প্রোডাক্ট দুইটা থাকে, অর্ডারে দুইটা প্রোডাক্ট থাকে, তাহলে দুইটারও ইনসার্ট হবে কোথায়? অর্ডার ডিটেলস টেবিলে। যদি একটা প্রোডাক্ট থাকে তাহলে ডাটা ইনসার্ট হবে কয়টা? একটা। সো দিস কার্ড আমরা কার্ড ভিউ থেকে দেখি, এটা অ্যাকচুয়ালি কন্টেন্টস নামে আছে। দিস কার্ড কন্টেন্টস আছে। as $v content। এখন $od data, order details data, $od data equal বা index, od data equal array, od data index এর মধ্যে আমার শুরুতেই যাবে হচ্ছে, আমি অর্ডার আইডি দিতে পারি, অর্ডার আইডি equal order id অর্ডার আইডি, তারপরে আসবে কি? প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডিটা কোথায় আছে? ভি কন্টেন্টের মধ্যে ইন্ডেক্স অ্যারো আইডি হিসেবে আছে। ওখানে রো আকারে থাকে না, একটু খেয়াল করেন তো। কার্ড ভিউয়ের মধ্যে আমরা যখন এখান থেকে ভেঙেছি, ভাঙার পর কন্টেন্টস থেকে যখন আইটেমস হয়েছে, আইটেমসের ভেতরে ভ্যালুগুলো কি হিসেবে আছে? অ্যারে ইন্ডেক্স আকারে। এটাকে অ্যারে ইন্ডেক্স বলা হয়ে থাকে। সো আমাদের অ্যারে ইন্ডেক্স হিসেবেই নিতে হবে। সো আইডি, নেম, অ্যাকচুয়ালি এটা কি হবে? প্রোডাক্ট নেম। প্রাইস, প্রোডাক্ট প্রাইস। আর এখানে আছে QTY। তো সেই ক্ষেত্রে আমার ডেটাবেজে কি আছে একটু দেখতে হবে, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। সো এই যে ডাটাটা, ওডি ডাটাটা, এটা তো গেল একটা রোয়ের। ফার্স্ট রোয়ের ডাটা আসলো, আমার ওডি ডাটার ইন্ডেক্সের মধ্যে আসলো, তারপরে ডেটাবেজে ডাটা আমার ইনসার্ট করে দিতে হবে। দিস ডিবি insert TVL order details, $od data। তাহলে আমার অর্ডার ডিটেলস টেবিলেও ডাটাটা ইনসার্ট হয়ে গেল, রাইট?
এইবার আমাকে যে কাজটা করতে হবে, চেক আউটে এসে, যেহেতু আমার অর্ডার টেবিলেও ডাটা গেছে, অর্ডার ডিটেলস টেবিলেও ডাটা গেছে, আমি এবার একটা পেজকে লোড করে দিতে পারি, বা আমরা অর্ডার প্লেস পাবলিক ফাংশন অর্ডার সাকসেসফুল নামে একটা ফাইল করে আমরা অর্ডার সাকসেসফুল একটা রিডিরেকশন দিয়ে দিতে পারি। রিডিরেক্ট কোথায় করব? স্ল্যাশ অর্ডার সাকসেসফুল ফাংশনে আমরা রিডিরেক্ট করব। এই পেজ থেকে একটা পেজকে আমাদের লোড করে দিতে হবে। সো এখান থেকে যদি আমরা একটা পেজকে লোড করে দিতে চাই, এখানে কি দিতে হবে? অর্ডার সাকসেসফুল একটা পেজ। সো আমরা ভিউর মধ্যে অর্ডার সাকসেসফুল একটা পিএসপি ফাইল তৈরি করি। আমি জাস্ট সিম্পল একটা মেসেজ দিচ্ছি, successfully placed, please check your email for details. Your order successfully placed, please check your email for details. সো এই মেসেজটা মাত্র আমরা দিয়ে রাখলাম। সো আমাদের তো একটা ইমেল পাস করতে হবে, হবে না? এখান থেকে একটা ইমেল সেন্ড করতে। আচ্ছা, এখান থেকে ইমেল সেন্ড হবে না, সেন্ডটা হবে এই যে রিডিরেকশনের ঠিক আগে, এই জায়গা থেকে আমাদের একটা ইমেল সেন্ড করতে হবে। ইমেল কিভাবে সেন্ড করতে হয় সেটা আমরা কিন্তু শিখেছি। ইমেল কিভাবে সেন্ড করতে হয় সেটা আমরা শিখেছি। নাও এখন যেটা আমাদের করতে হবে আর কি, সেটা হচ্ছে আমরা টেস্ট করি যে অর্ডারটা সেভ হচ্ছে কিনা, রাইট, এবং যেভাবে চাচ্ছি সেভাবে কাজটা করছে কিনা প্লেস অর্ডারে। সো আগে আমাদের প্রজেক্টে কার্ডটাতে একটু যাই। আমার এখানে 40,000, এর এখানে 80,000, 1,20,000 আর 18,000, 1,38,000 টাকার একটাকে আমি দুইটা দিয়ে দিচ্ছি। ল্যাপটপ লাগবে আমার দুইটা, স্যামসাং গ্যালাক্সি S6 Edge লাগবে আমার একটা, এটা 80,000 টাকা। এখন এই অর্ডারটা আমি যদি চেক আউটে যাই, আমরা ডেটাবেসটা যদি দেখি, ডেটাবেসে টিবিএল অর্ডার ব্ল্যাঙ্ক, টিবিএল অর্ডার ডিটেল ব্ল্যাঙ্ক, কোনো ডাটা নেই।
টিবিএল পেমেন্টে একটা রো ইনসার্ট করেছিলাম লাস্ট ডেতে, তারপর ওটাকে রিমুভও করে দিয়েছিলাম, সেটাও কিন্তু এখন ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তার মানে আমরা যখনই অর্ডারটা প্লেস করে দিব, অর্ডারটা প্লেস করব বলতে আমি যখন ক্যাশ অন ডেলিভারিতে এখানে একটা কমেন্টস লিখে ফার্স্ট অর্ডার একটা কমেন্টস লিখে ক্যাশ অন ডেলিভারি লিখে প্লেস অর্ডার করব, তখন মূলত আমার প্লেস অর্ডার ফাংশনে আসবে সেভ পেমেন্ট, মানে পেমেন্ট টেবিলে ডাটা সেভ হবে, রাইট। তারপরে সেভ অর্ডার ইনফো, সেভ অর্ডার ইনফোতে এসে শুরুতে অর্ডার টেবিলে ডাটা ইনসার্ট হবে, তারপর লুপ চালিয়ে অর্ডার ডিটেলস টেবিলে ডাটা ইনসার্ট হবে। তার মানে ওই বাটনটা প্রেস করার সাথে সাথে আমার 3টে টেবিলে ডাটা ইনসার্ট হবে। ক্লিয়ার? দেন এখান থেকে যখন কাজ শেষ হবে আমি রিডিরেক্ট করছি অর্ডার সাকসেসফুল পেজে, অর্ডার সাকসেসফুল পেজে একটা মেসেজ সহ আমাকে ডিসপ্লে করবে। ঠিক আছে, অর্ডার সাকসেসফুল পেজ তৈরি করেছে এবং সিম্পল ছোট্ট একটা মেসেজ এখানে আমরা দিয়েছি। তো চেক করি যে ক্যাশ অন ডেলিভারিতে প্লেস অর্ডার করলে কি হয়। unknown column payment method infill list, পেমেন্ট টেবিলে ডাটা আসে নাই। টিবিএল পেমেন্ট, এখানে পেমেন্ট টাইপ বলা হচ্ছে, ডেটাবেস ফিল্ডটা একটু চেঞ্জ করে নেই। পেমেন্ট মেথড, যেহেতু ওখান থেকে এরর হয়েছে, অন্যান্য টেবিলগুলোতে ডাটা আসার প্রশ্নই আসে না, তাই না? যেমন এই টেবিলেও ডাটা নেই, অর্ডার ডিটেল টেবিলেও ডাটা নেই, আমার পেমেন্ট টেবিলেও ডাটা নেই। ওকে, সো যেহেতু ফিক্স হয়েছে এররটা, আমি যদি আবার প্লেস অর্ডারে যাই, আমরা একটু জেনে রাখি যে আমাদের কার্টে কি আছে। 3টা প্রোডাক্ট আছে, ল্যাপটপ আছে 2টা, স্যামসাংয়ের গ্যালাক্সি S6 আছে একটা। সো সব মিলিয়ে আমার অর্ডারটা হচ্ছে অ্যাকচুয়ালি 1,60,000, 24,000 টাকা ভ্যাট, তার সাথে 1,84,000 টাকার অর্ডার। সো চেক আউট করছি আমরা, চেক আউট পিরিয়ডে আমরা ক্যাশ অন ডেলিভারিতেই যাচ্ছি এবং প্লেস অর্ডার করছি। অর্ডার ডিটেলসে প্রোডাক্ট নেম না, প্রোডাক্ট নেম নেই, ও 2টাও পড়েছে, ভুলগুলো পেইন দিচ্ছে। ডেটাবেজ এররটা হয়েছে, এরগুলো ফিক্স হচ্ছে, যেটা রিলোড দিলে আবার আরেকটা অর্ডার সেভ হয়ে যাবে। দেখেন এখন যেটা হয়েছিল সেটা হচ্ছে পেমেন্ট টেবিলে ডাটা গিয়েছিল, এই যে পেমেন্ট টেবিলে ডাটা গিয়েছিল, যেটা আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে অর্ডার টেবিলে ডাটা গিয়েছিল, দেখেন অর্ডার আইডি, কাস্টমার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, 1,84,000 টাকা পেন্ডিং একটা ডেট পড়ে গিয়েছিল, রাইট? এই অর্ডারটা হচ্ছিল। আর যখনই সে অর্ডার ডিটেল টেবিলে ডাটা দিতে গেছে তখনই কিন্তু এসকিউএল কমান্ডের একটা এরর পেয়েছে, রাইট? এই কারণে সেখানে ডাটা ইনসার্ট হয় নাই। সো এইবার চেক করি, এইবার সাকসেসফুলি প্লেস হয়েছে। 2টা এরর ছিল, এটা সলভ করার পর আমার একটা পেজে দেখাচ্ছি ইওর অর্ডার সাকসেসফুলি প্লেস, প্লিজ চেক ইওর ইমেল ফর ডিটেলস, রাইট? সো এইবার আমার 3টা টেবিলেই ডাটা ইনসার্ট হয়েছে, আই হোপ। সো পেমেন্ট টেবিলে যদি যাই, পেমেন্ট টেবিলে কি হলো, পেমেন্ট টেবিলে ক্যাশ অন ডেলিভারিতে পেন্ডিং স্ট্যাটাসে একটা অর্ডার এসেছে, কোনো কমেন্টস ছিল না, আমি এবার কোনো কমেন্টস লিখি নাই। অর্ডার টেবিলে 1,84,000 টাকার একটা অর্ডার এসেছে, 1,84,000 টাকার পেমেন্ট আইডি 2তে, শিপিং আইডি 2তে, কাস্টমার 6 একটা পেমেন্ট করেছে এবং 18টা 15 মিনিট, হ্যাঁ মানে 14টা 18 মিনিট, 14টা 18 মিনিট, হ্যাঁ 4টা 18 মিনিটে অর্ডারটা গিয়েছে। অর্ডার ডিটেল টেবিলে কয়টা রেকর্ড থাকবে? 2টা রেকর্ড, 2টা রেকর্ড, হ্যাঁ এখানে 2টা রেকর্ড এসেছে, প্রোডাক্ট আইডি 21 এবং 20, স্যামসাং ল্যাপটপ 2টা কোয়ান্টিটি আর স্যামসাং গ্যালাক্সি একটা কোয়ান্টিটি। তার মানে অর্ডারটা সাকসেসফুলি সেভ হচ্ছে। আমাদের এখন কোয়ান্টিটি থেকে মাইনাস করতে হবে 1 নম্বর কাজ,
দেন এই একই কাজটা আমাদের পেপ্যালের ক্ষেত্রে করতে হবে, পেপ্যালে আমাকে রিডিরেক্ট করতে হবে 2 নম্বর কাজ। হ্যাঁ, ডিস্ট্রয় করি নাই আমরা কার্ডকে। হ্যাঁ, আমি যদি এই কার্টের প্রোডাক্টগুলোকে ডিস্ট্রয় করে দিতে চাই, অর্ডার যখন হয়ে যাবে তখন এই মডেলের এখানে এসে নিচে এসে দিস কার্ড ফাংশনটা ওখান থেকে আমরা লিখে নিয়ে আসি, ইউজার গাইড লাইব্রেরিজ শপিং কার্ট ক্লাস এই destroy this card destroy। সো দিস কার্ড ডেস্ট্রয় বললে আমার কার্ডটা ডেস্ট্রয় হয়ে যাবে। সো এখন মনে করেন যে যেহেতু কার্ড আছে, কার্টের প্রোডাক্ট আছে, ওই একই পার্সন এটাকে রিমুভ করে দিলে এখন আরেকটা অর্ডার করবে, ঠিক আছে। আবার এরপরে সেভ করার পর আমার কোনো কার্টের প্রোডাক্ট থাকছে কিনা সেটাও কিন্তু চেক আপ হয়ে যাবে। এই অর্ডারে একটা প্রোডাক্ট আছে, সেকেন্ড অর্ডারটা প্লেস হয়ে সাকসেসফুল হয়েছে। সো চেক করি আমরা আমাদের ডেটাবেসে পেমেন্ট হবে দুইটারও, এই যে পেমেন্ট পেন্ডিং অবস্থায় আছে ক্যাশ অন ডেলিভারিতে। এই অর্ডার এসেছে 92,000 টাকার, ঠিক আছে। 92,000 টাকার একটা অর্ডার এসেছে, পেন্ডিং অর্ডার। পেমেন্ট আইডি 3 খেয়াল করেছেন, কাস্টমার এবং শিপিং সেম। অর্ডার ডিটেলে স্যামসাং গ্যালাক্সি S6 অর্ডার আইডি 3 এর একটা অর্ডার প্লেস হয়েছে। এবং আমরা চেক করে দেখি স্পাইসিয়াসে এখন আর কোনো অর্ডার, মানে কার্টে কোনো প্রোডাক্ট নেই, ঠিক আছে। কার্টের ডেটাগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের একটা পার্ট পর্যন্ত হলো যে লাইক ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা ডেটাবেসে ডাটা সেভ করে দিতে পারলাম, একটা অর্ডার প্লেস করা গেল। আমরা ইমেল শিখেছি, ইমেল করে দিতে হবে কিন্তু যেমন ইমেলটা একটা ফরম্যাটেড ইমেল হবে ইনভয়েস সহ। ইনভয়েসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে অর্ডার ডিসপ্লে করে তুলে নিয়ে দেখাতে হবে, এবং আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করব, ইনভয়েসটা ইমেলে নর্মালি পাঠাতে হবে। তার মানে ওই ফাংশনালিটিগুলো এখানে এনে প্লেস করে একটা ইমেল থ্রো করে দিতে হবে, বুঝতে পেরেছেন। এখন ইনভেন্টরি থেকে আমরা ডিডাক্ট করবো আর কি, আমরা ইনভেন্টরি থেকে কোনো ইনফরমেশনকে বাদ দিয়ে দিতে চাচ্ছি যে লাইক 10টা প্রোডাক্ট সেল হয়ে গেছে, সো আমার ইনভেন্টরিতে 100টা থাকলে এখন থাকবে কয়টা, 90টা। তাহলে প্রত্যেকটা অর্ডারের সাথে সাথে আমাকে মাইনাস করতে হবে। আবার অ্যাডমিন প্যানেলে কোনো একজন ক্যাশ অন ডেলিভারি, যেহেতু আমার অর্ডার ক্যান্সেল হতেই পারে, অর্ডার ক্যান্সেল করার সাথে সাথে সেটা আবার আমার ওই ইনভেন্টরিতে গিয়ে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো ওই কাজটা করতে হবে এবং একটা কোয়েরি আমাদের লিখতে হবে। পেন্ডিং, হ্যাঁ আগে মাইনাস করে দিব, বাট যদি সে ক্যান্সেল করে দেয় অর্ডার তখন আবার স্টকে ফেরত যাবে, বাট অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে মাইনাস হয়ে যাবে।
আচ্ছা, এই যে একটা জটিল কোয়েরি লেখা হয়েছে, এই কোয়েরিটা আমি কিছুক্ষণের মধ্যে আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মাইনাস করার কাজটা। কোন টেবিল থেকে আপডেট করব? কোন টেবিলটা? টিবিএল প্রোডাক্টকে, মানে প্রোডাক্ট টেবিল থেকে কিন্তু মাইনাস হবে। কারণ কি, আমি যখন কোনো প্রোডাক্ট অ্যাড করছিলাম আমাদের ডেটাবেস টেবিল প্রোডাক্টের কথা যদি আমরা বলি, প্রোডাক্ট টেবিলে এই যে আমার প্রোডাক্টের টেবিলে প্রোডাক্টের কোয়ান্টিটি বলে একটা বিষয় আছে না? প্রোডাক্ট কোয়ান্টিটি বলে একটা বিষয় আছে। সো ওই টেবিলে যখন আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করেছি, প্রোডাক্ট কোয়ান্টিটির মধ্যে বলে দিয়েছি যে কতগুলো আমার স্টকে আছে, রাইট? তো যখনই কোনো একটা প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে সেটাকে আমার এই প্রোডাক্ট টেবিল থেকে কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। মাইনাস করার জন্য আমার কি কি আছে? আপডেট টিবিএল প্রোডাক্ট করতে হবে এবং টিবিএল অর্ডার ডিটেলস এর সঙ্গে থাকবে, মানে অর্ডার ডিটেলসের সাথে আপডেট হবে কি? প্রোডাক্ট টেবিলটা। সেট করব কোন ফিল্ডে? সেট করব মূলত টিবিএল প্রোডাক্টের প্রোডাক্ট কোয়ান্টিটিকে। কি দিয়ে সেট করব? টিবিএল প্রোডাক্টের প্রোডাক্ট কোয়ান্টিটি থেকে টিবিএল অর্ডার ডিটেলসের প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। এটা তো বোঝা যাচ্ছে যে আমার দুইটা টেবিল, আমার প্রোডাক্টের কোয়ান্টিটি আছে কোথায়? এখানে, তাই না? 10টা আর 20টা। আর আমার অর্ডার ডিটেলসে এটা কি হয়ে যাচ্ছে? সেল হয়ে যাচ্ছে। এই প্রোডাক্টটা কি আমার সেল হয়ে যাচ্ছে না? এটা কিন্তু সেল হয়ে যাচ্ছে। সো আমি কি করব, মানে এই কোয়েরিটা একটু দেখেন। টিবিএল প্রোডাক্টের প্রোডাক্ট কোয়ান্টিটি, আমি অ্যাকচুয়ালি বলছি এ ইকুয়াল এ মাইনাস বি। এ ইকুয়াল কি? এ মাইনাস বি। এটাকে আমি এ বলতে পারি না? টিবিএল প্রোডাক্টের প্রোডাক্ট কোয়ান্টিটিটাকে আমি কি বলবো? এ ইকুয়াল টিবিএল প্রোডাক্টের প্রোডাক্ট কোয়ান্টিটি মাইনাস টিবিএল অর্ডার ডিটেলসের প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। তাহলে এ মাইনাস বি হবে। এটা তো বোঝা গেল, তাই না? কখন? যখন প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট আইডি এবং অর্ডার ডিটেলস টেবিলের প্রোডাক্ট আইডি মিলে যাবে। তার মানে প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট আইডি মিলতে হবে এবং অর্ডার ডিটেলস টেবিলেরও প্রোডাক্ট আইডি মিলতে হবে। এবং অর্ডার ডিটেলস টেবিলের অর্ডার আইডির সাথে রাইট নাও কারেন্ট অর্ডার আইডিটা মিলতে হবে। এখন যে অর্ডারটা প্লেস হচ্ছে সেই অর্ডার আইডির সাথে অর্ডার ডিটেলস টেবিলের অর্ডার আইডিটা মিলতে হবে। দেন আমি এটা কোয়েরি এসকিউএল এ রান করে দিব, আমার প্রোডাক্টটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? রিপিট করছি, এটা জয়েন্ট কোয়েরি করেছি বাট সিম্পলিফাইড মোডে, রাইট? আমি জয়েন, আউটার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন কোনো কিছুই কিন্তু লিখি না। এটাকে আমরা নর্মালি বলে থাকি কার্টেসিয়ান প্রোডাক্ট। ওকে, আমার যে সাজেশনটা থাকবে, আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, যখন কোড করছি যত সহজে করা যায় ঠিক সেটাই করার চেষ্টা করছি। কমপ্লেক্স কোড, আমার কোড কেউ বুঝবে না, আমি বুঝবো, আমি সলিউশন দিব, আমি ভালো কোডার না। আপনি তখনই ভালো কোডার যখন আপনার কোড আপনি সহ আরো 10 জন বুঝতে পারবে। কোনো একটা প্রবলেম যত জটিল করে চিন্তা করবেন, কোডও অতটা জটিল করেই আপনাকে লিখতে হবে। আলটিমেট সলিউশন কি হবে? ওই আমি বের হবে, তাই না? আপনি যদি আম বানাতে চান, আর আপনি যদি সহজ কোড লিখে আম বানাতে চান, আউটপুট কি হবে? আমটাই বের হবে। সো কোনটা ভালো? জটিল কোড লিখতে গেলে মাথা খাটবে বেশি, কোড লিখবো বেশি, আবার সময়ও যাবে বেশি। ওই কোড আমারও বুঝতে কষ্ট হবে, অথবা আমায় অন্যদেরও বোঝাতে সেটা কি পেইন নিতে হবে। বাট আমি যদি সহজভাবে কোডটা লিখি, সহজভাবে চিন্তা করি, প্রথমে যদি আমি সহজ চিন্তা করি তাহলে সহজভাবে কোড লেখা শুরু করবো এবং কোডটা শেষ করতে পারবো খুব সহজেই। আমরা যখন কোনো প্রবলেম সলভ করতে যাব, ফাইনাল গোল আগেই চিন্তা করব না। কোনো একটা প্রবলেম যখন আমাকে বুঝিয়ে দেওয়া হলো, একটা প্রবলেম এরকম ভাবে ভেঙে নিতে হবে প্রতিটা স্টেপ বাই স্টেপ যেন আমি আগাতে পারি। আমাকে এ টু জেড লিখতে বললো, আমি একসঙ্গে এ টু জেড কি লিখবো? আমি এ লিখবো, বি লিখবো, সি লিখবো, এভাবে করতে করতে জেড পর্যন্ত যাব, তাই না? আমি একদিনে এ টু জেড পর্যন্ত লিখতে নাও পারি, আমি এ বি সি ডি এই পর্যন্ত একদিনে লিখলাম, তারপরের দিনে এসে ই এফ জি আই এগুলো লিখলাম।
বাট পরবর্তীতে আমাকে ওই ই লিখতে হবে, জি লিখতে হবে, জে লিখতে হবে, জটিল জটিল ওয়ার্ড লেটার আমাকে লিখতে হবে, এটা চিন্তা না করে প্রথমে আমাকে কি লিখতে হচ্ছে সেটা নিয়ে আমাকে মাথা ঘামাতে হবে। অনেকে যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে যে কাজ সে শুরুই করতে পারে না। কারণ কি, সে ফাইনাল রেজাল্ট এনে সে মাথা ঘামানো শুরু করেছে। ওই ফাইনাল রেজাল্ট পর্যন্ত আমি কিভাবে যাব, এটা করতে গিয়ে সে কাজটা শুরু করতেই দেরি করে ফেলছে। আর অন্য একজন ফাইনাল গোল যাই হোক, আমার এখনকার কাজ কি সেটা দিয়ে সে শুরু করে দিয়েছে, সে আস্তে আস্তে কিন্তু আগাচ্ছে। আমি শুধু কোডিংয়ের ব্যাপারে বলছি না, আমি রিয়েল লাইফের বিষয়ে একই কথাই বলবো, যে আপনি একটু একটু করে করেন, প্রতিদিন করেন, আপনি আপনার গোলের দিকে ঠিকই এগিয়ে যাবেন। আপনারা যখন শিখছেন প্রতিদিন প্র্যাকটিস করলে কি হবে, আর সপ্তাহে একদিন দুদিন প্র্যাকটিস করলে কি হবে সেটা কিন্তু খুব ভালো মতোই বুঝে গেছেন। সো কোডের বেলাও তাই, যে একেবারে চিন্তাটাই করতে হবে খুব সহজ। সহজ চিন্তা করলে সহজ কোড, সহজ আউটপুট। ফিচারিংটা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করতে যাবেন, সফটওয়্যারের যে ফ্লোটা এটার উপর নির্ভর করে কোডিং। ফ্লো বলতে কোন পেজের পর কোন পেজ আসবে, এটা কিন্তু সবাই চিন্তা করতে পারে না। সবাই যদি চিন্তা করতে পারতো সবাই একটা করে সফটওয়্যারের মালিক হয়ে যেত। বিষয়টা বোঝা যাচ্ছে? জাস্ট এ মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি বলছিলাম? ফ্লোটার কথা বলছিলাম, সফটওয়্যার ডিজাইন ফ্লো। তো যারা একের পর এক স্টেপ চিন্তা করতে পারে, রাইট, তারাই কিন্তু সফটওয়্যার বানাতে পারে। আর আমরা যারা কোড লিখতে পারি, ওই সফটওয়্যারের সলিউশন দিতে পারি। তো ফ্লো ডিজাইনটা যদি কমপ্লেক্স ব্রেন হয়, সে কিন্তু কখনোই সেটা একটা লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবে না। সফটওয়্যারের ফ্লো ডিজাইন, লাইক আমি যদি বলি যে আর্কিটেকচার অফ উইন্ডোজের আর্কিটেকচারটা এতটাই ইজি যে যারা পড়াশোনাও কম জানে তারাও কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতে পারে, দু একবার দেখিয়ে দিলেই। বাট আমি যদি বলি যে লাইক একটা সফটওয়্যার সে মেনটেন করবে, একটা সফটওয়্যার লাইক সে হসপিটালের কোনো একটা সফটওয়্যার মেনটেন করবে, অথবা স্কুলেরই কোনো একটা সফটওয়্যার মেনটেন করবে, তাকে কয়েকবার দেখিয়ে দেওয়ার পরেও ফেল করছে, সে বুঝতে পারছে না, করতে পারছে না। তার মানে কি, ওই সফটওয়্যারটার স্ট্রাকচারটা জটিল, উইন্ডোজের স্ট্রাকচারটা অনেক সহজ। ডিজাইন স্ট্রাকচারটা যে লাইক প্রথমে কি আসবে, কোথায় ক্লিক করলে কি কোন উইন্ডো আসবে, কোন উইন্ডোর মধ্যে কি দেখা যাবে, ফোল্ডারের ডিজাইন কেমন হবে, সাব ফোল্ডারের ডিজাইন কি হবে, এক্সপ্লোরারের ডিজাইন কি হবে, মাই কম্পিউটারে ক্লিক করলে কি আসবে, ড্রাইভে ক্লিক করলে কি আসবে, এটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে। এই জন্য একটা জিনিস যেটা ফলো করা হয়, যে যারা একটু টেকনিক্যালি শার্প বাট ক্যাজুয়াল ভাব আছে, লেজিনেস আছে যাদের মধ্যে, তাদেরকেই আমরা কিন্তু খোঁজার চেষ্টা করি। টেকনিক্যালি শার্প বলতে আমি বোঝাচ্ছি কথা চট করে ধরে ফেলা, আমি যা বলবো সে ধরে ফেলতে পারছে, রেসপন্স যখন করছে সে কিভাবে উঠে আসছে সেটা হয়তো আমরা খেয়াল করব। সে বসা থেকে উঠতে তার কষ্ট হচ্ছে কিনা, এই পর্যন্ত হেঁটে আসতে তার কষ্ট হচ্ছে কিনা, যে লাইক তাকে দরজা দিয়ে আসছে, আমরা তার দিকে তাকিয়ে আছি, আমরা তার ইন্টারভিউ নিব, সে হেঁটেটা আসছে কিভাবে, ওটাও ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ের সময়। সে যখন কথাবার্তাগুলো বলছে আর আমি তার সঙ্গে যখন কথাবার্তাগুলো বলছি, আমি যা বলছি সে বুঝতে পারছে কিনা, সে যখন রেসপন্স করছে সে কিভাবে রেসপন্স করছে, রাইট। ওই যে ক্যাজুয়াল বা লেজিনেস, ডেলিভারি পিরিয়ডে লেজিনেস, এটা একটা পজিটিভ সাইন। বাট যখন সে চিন্তা করবে, বাট তাকে যখন আমি কোনো কথা বলছি, এখানে কোনো লেজিনেস থাকলে তাকে আমরা কিন্তু নেগেটিভ বলছি। সে ধরছে খুব সহজে, ডেলিভার করছে লেজিলি, বাট ওই যে বিষয়টা যে কেউ যখন লেজি, তখন সে যে কাজটা করতে যাচ্ছে সেই কাজটা কত সহজে করা যায় সেই পন্থাটা খুব সহজেই বের করে ফেলে, সেই উপায়গুলো সে জানে যে কত আরামে থেকে এই কাজগুলো
করা যায়। যে লেজি সেই কিন্তু সবচেয়ে ভালো জানে যে লাইক আমি যদি বলি যে এখান থেকে আমি ফ্যানটা চালাবো, ডেফিনেটলি কোনো না কোনো একটা ওয়ে আমাকে বের করতে হবে। একটা ওয়ে আছে আমি হেঁটে গিয়ে ওটাকে টান দিয়ে ইয়ে করে ফেলবো, তাই না? যেহেতু আমি রেগুলার এখানে বসি, তো সেক্ষেত্রে আমি হেঁটে গিয়ে ওটা টান দিয়ে কেন করব? ওই সুইচটা আমি আমার টেবিলের পাশে রেখে দিব। আমার চিন্তা চেতনাটা কী হবে? একটু ডিফারেন্ট হবে। আমি টাইমও বাঁচাতে পারলাম, আমি আমার কাজটাও সম্পন্ন করতে পারলাম। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি বলছি না যে অটোমেটিক লেজি হয়ে যান। লেজিনেসটা আসবে কি থিঙ্কিংয়ে, ধীরে সুস্থে চিন্তা করব এবং সহজভাবে চিন্তা করব। কোনো কিছু নিয়ে ইন অ্যাডভান্স চিন্তা করব না, চিন্তা করব যতটুকু আমার এখন দরকার ততটুকু নিয়ে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়গুলো? তাহলে সাকসেসফুল হওয়া যাবে। আর যে কাজটা করছেন অবশ্যই সেই কাজটাকে ভালোবাসতে হবে। যদি জোর করে করেন আগাতে পারবেন না বেশি দূর। একটা সময় ফ্রাস্ট্রেশন আপনাকে আটকে ফেলবে। বাট আপনি যদি যে কাজটা করছেন তাকে বিলিভ করেন, ভালোবাসেন, দেখবেন যেন আপনি ওই কাজটা করে মজা পাচ্ছেন এবং প্রতিনিয়ত আপডেট হচ্ছেন। সো আগে আগ্রহটা তৈরি করতে হবে অনেক বেশি, দেন সাকসেসফুল হওয়ার কথা আমাকে চিন্তা করতে হবে। ওকে, সো এখানে একটু আমরা একটু ক্ল্যারিফাই করে নেই যে আমাদের ফিল্ডগুলোর নাম ঠিক আছে কিনা। প্রোডাক্ট কোয়ান্টিটি এখানে ঠিক আছে প্রোডাক্ট টেবিলে, প্রোডাক্ট ডিটেলস টেবিলে প্রোডাক্ট সেলস কোয়ান্টিটির কথা বলছি। তাহলে প্রোডাক্ট ডিটেল টেবিলে কি আসলো? প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। আচ্ছা, এটা প্রোডাক্ট কোয়ান্টিটি আর এটা হচ্ছে আমার প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। স্পেলিং ঠিক আছে কিনা এখান থেকে দেখে নেই। প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট কোয়ান্টিটি, তার সঙ্গে মাইনাস হবে প্রোডাক্ট ডিটেলস টেবিলের প্রোডাক্ট সেলস কোয়ান্টিটিকে। এরপর হোয়ার করতে হবে প্রোডাক্ট আইডির সঙ্গে ডিটেলসের প্রোডাক্ট আইডি এবং অর্ডার ডিটেলসের প্রোডাক্ট অর্ডার আইডির সাথে অর্ডার আইডি, দেন কোয়েরিটা রান করতে হবে। এবার আমরা কোনো একটা প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্ট দিয়েই ট্রাই করি। আমি কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছি। হ্যাঁ, স্যামসাং ল্যাপটপটা অর্ডার করতে যাচ্ছি। স্যামসাং ল্যাপটপের একটা কোয়ান্টিটি আমি পারচেস করব বা 5টা কোয়ান্টিটি আমি পারচেস করব। স্যামসাং ল্যাপটপ আছে 20টা, ঠিক আছে? আমি চাচ্ছি এর 5টা কোয়ান্টিটি আমি আপডেট করতে। এখন আমার যদি 5টায় থেকে যায়, আমি ঠিক আছে গুড, আমি 5টা আপডেট করতে দিলাম। বাট আমার কোয়ান্টিটি যদি থাকে 4টা, তখন কি কার্টে তাকে অ্যাড করতে দিব? তার মানে আপডেট পিরিয়ডে আমাদের চেকিং দিতে হবে। এই কাজটা কি করা আছে? নেই, আপনাদের করতে হবে। বুঝতে পেরেছেন? সো আমি যখন আপডেট করব কার্টকে, আমাকে অবশ্যই চেকিংয়ে আসতে হবে যে প্রোডাক্ট কোয়ান্টিটি যে কোয়ান্টিটি দিয়ে আপডেট করতে বলা হচ্ছে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, দেন আপডেট করতে দিতে হবে। সো আমি আপডেট করেছি 2 লাখ টাকা, 2,30,000 টাকার অর্ডার হয়েছে। চেক আউট করছি। ক্যাশ অন ডেলিভারিতে থেকে আমি যখন আমার অর্ডারটা প্লেস করে দিচ্ছি, এবার একটু চেক করে দেখি যে আমার অর্ডার ডিটেলসে গিয়ে আমার আরও একটা অর্ডার সেভ হয়েছে। এই যে স্যামসাং ল্যাপটপ, 40,000 টাকা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, আর সেলস কোয়ান্টিটি কয়টা? 5টা। তার মানে আমার আগে ছিল কয়টা? 20টা। সো এখন আমার প্রোডাক্ট টেবিলে কত চলে আসবে? 15টা। সেটাকে মাইনাস করে ফেলেছে। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে আমাদের ইনভেন্টরিটাও আপডেট হচ্ছে। নেক্সট ক্লাসে অবশ্যই একটা জিনিস থাকতে হবে, অর্ডার ম্যানেজমেন্ট। আমি যদি অর্ডার ম্যানেজারে ক্লিক করি, অর্ডার আইডি, কাস্টমার নেম, ঠিক আছে, অর্ডার টোটাল, অর্ডার স্ট্যাটাস অ্যান্ড অ্যাকশন, ভিউ, এডিট, ডিলেট,
ডাউনলোড। ওকে, ভিউ ইনভয়েস মানে ভিউটা ক্লিক করলে ইনভয়েস দেখা যাবে, এডিট ক্লিক করলে অর্ডারের এডিট মোড চলে আসবে ইনভয়েসের মোডেই, আর কী হবে ডিলিট করা যাবে আর ইনভয়েসটাকে ডাউনলোড করা যাবে। হ্যাঁ, মানে ডাউনলোডের কাজটা, ইনভয়েস ভিউ করার কাজটা আমি করিয়ে দেবো। আপনারা শুধু ডিলেটের মানে ডিসপ্লে করে নিয়ে আসবেন। হ্যাঁ, জাস্ট অর্ডার ম্যানেজারটা তৈরি করে নিয়ে আসবেন, ডিলিট করতে পারবেন। আর এডিট, ডাউনলোড বা ভিউ ইনভয়েস এটা দরকার নেই, এটা আমি করে দেবো। আমি ভিউ ইনভয়েস এবং ডাউনলোডটা করে দেবো, এডিটটা আপনারা পরবর্তীতে কীভাবে করতে হবে সেটা বলে দিব। তাহলে আমাদের এই আপডেটের কাজটাও কিন্তু হচ্ছে, তাই না? সো এই কাজটাকেই আমরা যদি এখন এটাকে নিয়ে মুভ করতে চাই যে পেপাল দিয়ে হবে, তখন কি হবে? অ্যাকচুয়ালি আমরা এখন একটা এপিআই ইন্টিগ্রেট করব এর সঙ্গে, যে অর্ডারটা অর্ডারের মতো করে সেভ হয়ে যাবে এবং একটা ইমেল ফায়ার হবে, যেটা আমি হোমওয়ার্কের কথা বলেছি আপনাদের ইমেল ফায়ারিংয়ের কাজটা। আর পেমেন্ট মেথড যখন পেপাল হবে, অর্ডারটা সেভ করার পর আমরা পেপালের সাইটে চলে যাব পেমেন্ট করার জন্য। আমরা একটা এপিআই ইন্টিগ্রেট করে দিব, এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটা চলে যাবে কোথায়? কার্টে, অনলাইন কার্টে। আচ্ছা, তাহলে পেপাল বিষয়টা কি, তাহলে সেটা নিয়ে একটু 5-10 মিনিট একটু আপনারা পড়েন। পেপাল কি এটা সম্পর্কে একটু কথাও বলবো আমরা, আবার তার আগে আমরা একটু জানার চেষ্টা করি। সবাই গুগলে 5 থেকে 10 মিনিট এপিআই বিষয়টা কি সেটা জানি। আচ্ছা, আমরা অনলাইন পেমেন্ট গেটওয়ে নিয়ে কিছু কথাবার্তা বলবো। অনলাইন পেমেন্ট গেটওয়ে বলতে আমরা ফার্স্টে কি বুঝি সেটা একটু বলে নিই। পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট মেথড, পেমেন্ট গেটওয়ে যার মাধ্যমে পাস হবে আর কি পেমেন্টটা, আর মেথড যে উপায় দিয়ে ওই গেটওয়ে হয়ে যাবে আর কি। সো অনলাইন পেমেন্ট মেথড অনেকে বলে কি অনলাইন পেমেন্ট গেটওয়ে। তো পেমেন্ট মেথড আর গেটওয়ে যাই বলি না কেন, ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে সাপোর্ট করে এরকম পেমেন্ট গেটওয়ে সংখ্যা 20 থেকে 22টা। ওকে, এর মধ্যে অন্যতম হচ্ছে authorize.net, পেপাল, জিওট্রাস্ট, ভেরিসাইন, মানি ব্রোকার্স, গুগল ওয়ালেট, গুগল চেকআউট। ওকে, এগুলো হচ্ছে রিনাউন্ড অনলাইন পেমেন্ট গেটওয়ে। এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে সকল ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলোই যে কাজটা করে, তারা একটা পার্টিকুলার কান্ট্রিতে যদি তারা তাদের কার্যক্রম শুরু করতে চায়, শুরুতে সরকারের অনুমতি লাগে এবং তারা যে নেটওয়ার্কে ট্যাগ হয় সেটা হচ্ছে কি ওই দেশের সেন্ট্রাল ব্যাংক নেটওয়ার্কের সাথে। আমাদের দেশে যদি কোনো পেমেন্ট গেটওয়ে অ্যালাউ করতে দেয় সরকার, সেক্ষেত্রে ওই পেমেন্ট গেটওয়ে কোম্পানি চুক্তি করবে কার সাথে?
বাংলাদেশ ব্যাংকের সাথে। বাংলাদেশ ব্যাংকের যদি তেমন কোনো সার্ভার থাকে তাহলে ওই পার্টিকুলার সার্ভারের এগেনস্টে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ট্যাগ যে ব্যাংকগুলো আছে সেই নেটওয়ার্কে তারা ইনভলভ হতে পারবে। Authorize.net অলমোস্ট সবগুলো কান্ট্রিতেই তাদের সার্ভিস আছে। ডিরেক্ট 200টার বেশি বলবো। আমাদের দেশে ইনডিরেক্ট সার্ভিস আছে, ডিরেক্ট Authorize.net এর পেমেন্ট গেটওয়ে সার্ভিস নেই। কারণ আমরা আমাদের দেশের ব্যাংকের যে কার্ডগুলোর মাধ্যমে অনলাইন ব্যাংকিং করতে পারি যদি সেটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট হয় এবং ফরেন কারেন্সি অ্যাকাউন্টের এগেনস্টে কার্ড হয়, সেই কার্ডের মাধ্যমেই শুধু আমরা অনলাইন ট্রানজ্যাকশনগুলো করতে পারি আমাদের দেশে বসে। ধরেন আমার স্ট্যান্ডার্ড চার্টার্ডে একটা অ্যাকাউন্ট আছে, ইউসিবিতে অ্যাকাউন্ট আছে, অথবা কি এইচএসবিসিতে অ্যাকাউন্ট আছে, এখানে আমার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে এবং তার এগেনস্টে ক্রেডিট কার্ড নেওয়া আছে অথবা ডেবিট কার্ড নেওয়া আছে, সেই কার্ডগুলো আমরা বাংলাদেশে বসেই সার্ভিস কিনতে পারি সেই কার্ডগুলোর মাধ্যমে। অ্যাকচুয়ালি এটা ইন্টারন্যাশনাল কার্ড। আমার ওই কার্ডটা আমাদের সেন্ট্রাল সার্ভার বলতে যে বাংলাদেশ ব্যাংকের সার্ভারের থ্রু হয়ে যাচ্ছে না, এটা ব্যাংক টু ব্যাংক। আমাদের সার্ভারের কাছে ইনফরমেশনগুলো পৌঁছচ্ছে, বাট আমার এই ব্যাংকগুলোর সাথে ইন্টারন্যাশনাল ব্যাংকের কিছু রিলেশন আছে যার এগেনস্টে আমার কার্ডগুলো ইস্যু হচ্ছে এবং আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারছি ওই ফরেন কারেন্সি কার্ডের মাধ্যমে। ডিরেক্ট পেমেন্টের মাধ্যমে আমরা কিন্তু সেটা করতে পারছি না। লাইক আমরা টাকার অ্যামাউন্ট দিয়ে কোনো কিছু অনলাইনে পারচেস করতে পারছি না, আমরা ডলার অ্যামাউন্ট দিয়ে ইউজ করতে পারছি, বাট ওই কার্ডগুলো পাওয়াটা ডিফিকাল্ট। কারণ ফরেন কারেন্সি কার্ডগুলো পেতে হলে আপনাকে অ্যাব্রড থেকে এসে অ্যাকাউন্টটা করতে হবে, আপনার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে এবং মেয়াদ থাকতে হবে, দেন আরো বেশ কিছু ফর্মালিটিস ফলো করে আপনাকে ওই ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করতে হবে। দ্বিতীয় হচ্ছে সবচেয়ে সেকেন্ড হাইয়েস্ট ইউজ হয় যে পেমেন্ট মেথডটা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে পেপ্যাল এবং এর নেটওয়ার্কে আছে 201টা কান্ট্রি, 201টা দেশ আছে। এশিয়ার অলমোস্ট সবগুলো দেশই আছে, ইভেন ভারত পাকিস্তানেও আছে, আমাদের দেশে নেই। ওকে, আমাদের দেশে কোনো পেমেন্ট গেটওয়ে নেই, ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট গেটওয়ে সার্ভিস আমাদের দেশে নেই। আচ্ছা, 2 হচ্ছে পেপ্যালের কথা বলছিলাম, বা পেমেন্ট গেটওয়ের যদি ওভারঅল কনসেপ্ট নিয়ে বলি, এক একজন এক একটা মেথডে কাজ করে। Authorize.net একটা মেথড নিয়ে কাজ করে, পেপ্যাল আরেকটা মেথডে কাজ করে। Authorize.net হচ্ছে যে কোনো ব্যাংক থেকে যে কোনো ব্যাংকের ট্রানজ্যাকশন, যে কোনো ব্যাংক থেকে যে কোনো ব্যাংকের ট্রানজ্যাকশন, মানে রিসিভ যে করবে সে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হতে পারে, আমি যা পেমেন্ট করছি আমিও যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হতে পারি। বাট আগে যেরকম ছিল যে লাইক আমি যদি ফান্ড ট্রান্সফারের কথা চিন্তা করি, আমার প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমি ফান্ড ট্রান্সফার করছি, সেই ফান্ড ট্রান্সফার কিন্তু আমি প্রাইম ব্যাংকের অ্যাকাউন্টেই করতে পারবো, অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে করতে পারবো না। তাদের ইন্টারনাল ফান্ড ট্রান্সফার নর্মালি আমরা বলে থাকি। বাট এটা কি পসিবল যে আমি প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমি ফান্ড ট্রান্সফার করে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিব? পসিবল না। বাট এখনো চেকে যেটা হয়, আমার যদি ব্যাংক হয় সোনালী ব্যাংক, সে একটা অ্যাকাউন্ট পে চেক আমাকে দিল আমার অ্যাকাউন্টের নামে, আমি আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট পে চেকটা জমা দিলাম, সেটা আবার বাংলাদেশ ব্যাংক হয়ে পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আমার অ্যাকাউন্টে টাকা জমা দেবে। অনলাইনে সেই প্রসেসটা কিন্তু এখনো নেই। সো এই যে চেকের মাধ্যমে যে ইস্যুটা বা যেভাবে কাজ করছে, Authorize.net ক্রেডিট কার্ডের যে সিস্টেমটা সেটা ওই স্টাইলেই কাজ করে, ওটা নিয়ে আমি কিছুটা ডেসক্রাইব করব। পেপ্যালটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক, আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং ওই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে আমি ফান্ড ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে? তো তার মানে পেপ্যালটা মোর সিকিউর, পেপ্যাল ট্রানজ্যাকশনটা কি অনেক বেশি সিকিউর, অন্য ব্যাংকে যেতে হচ্ছে না, অন্য সার্ভারে যেতে হচ্ছে না, একটা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে অন্য আরেকটা অ্যাকাউন্টে সেটা প্লেস করে দেওয়া যাচ্ছে বা প্লেস করে দেওয়া
হচ্ছে। সরি। সো এখানে পেপ্যাল কিভাবে কাজ করছে? পেপ্যালকে আমরা নরমালি বলতে পারি অনলাইন ব্যাংক। অনলাইন ব্যাংকে আমরা অ্যাকাউন্ট করতে পারি এবং সেখানে দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়। একটা হচ্ছে বিজনেস এবং আরেকটা হচ্ছে কাস্টমার বা পার্সোনাল। দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়। তো আমরা যারা বিজনেস করতে চাচ্ছি, যে টাকাটা রিসিভ করতে চাচ্ছে সে অ্যাকাউন্ট করবে বিজনেস অ্যাকাউন্ট, আর নর্মাল ইউজাররা যে বিজনেস করতে চাচ্ছে না সে করবে কি কাস্টমার বা পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা এখন এখান থেকে বসেই, বাংলাদেশ থেকে বসেই পেপ্যালে অ্যাকাউন্ট খুলতে পারি। জাস্ট একটা ফর্ম ফিল আপ করে সাবমিট দিলে আমরা সাইট রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। বাট অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না যতক্ষণ না তারা আমাদের লোকেশন বা আমার অ্যাড্রেসটা ভেরিফাই করছে। অ্যাড্রেসটা ভেরিফাই করবে না কেন? কারণ আমি তাদের লিস্টেড কান্ট্রিগুলোর মধ্যে পড়ছি না। ওকে, এবং আমার অ্যাকাউন্টটা ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হবে না যতক্ষণ না পর্যন্ত আমি আমার পেপ্যাল অ্যাকাউন্টটা ট্যাগ করে দিচ্ছি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে। আমি আমার পেপ্যাল অ্যাকাউন্টটা যদি ইউজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সেখানে ক্রেডিট নিতে হবে না? আমি মোবাইলে কথা বলতে চাইলে কি আমাকে ক্রেডিট নিতে হয়? মোবাইলে কোনো ব্যালেন্স না থাকলে কথা বলা যায়? আমি পেপ্যাল অ্যাকাউন্ট খুললাম, আমি পেপ্যালের মাধ্যমে কি প্রোডাক্ট কিনতে পারবো? আমার ব্যালেন্স থাকতে হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো, বলছিলাম যে পেপ্যাল অ্যাকাউন্টের ব্যাপারে। পেপ্যাল অ্যাকাউন্টে আমি যদি কাস্টমার অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট যেটাই খুলি, আমাকে কিন্তু কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্টটা। অ্যাক্টিভ করতে হয় কিভাবে? আগে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অ্যাড্রেস ভেরিফিকেশন হতে হবে, আর অ্যাড্রেস ভেরিফিকেশন হলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে গেলে সেটা আমার ওখানেই অ্যাকাউন্ট পেপ্যালের ভেতরে গিয়ে আমাকে অ্যাকাউন্টের সেট আপ দিতে হয়, যে আমার কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আমার এই পেপ্যালের অ্যাকাউন্টটা ট্যাগ হবে। ঠিক আছে, এখন যদি আমি অ্যাকাউন্টটা ট্যাগ করতে চাই, যেহেতু বাংলাদেশের সাপোর্ট নেই, সে ট্যাগ করতে পারবে? পারবে না। যদি ব্যাংক অ্যাকাউন্টে ট্যাগ করা সম্ভব হয় সেক্ষেত্রে পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমেই আমি আমার ব্যাংকে ব্যালেন্স রেখে সেটাকে ক্রেডিট হিসেবে পেপ্যালে নিয়ে নিতে পারি যে কোনো সময়। মনে করেন আমার ব্যাংকে 1 লাখ টাকা আছে, আমার $1000 দরকার, আমি $1000 ক্রেডিট যখন করবো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকাটা কেটে নিয়ে আমার 1000 টাকা ব্যালেন্স করে দেবে কোথায়? পেপ্যালে। এই ট্রানজ্যাকশনটাতে সে কোনো পয়সা কাটবে না। আবার যদি না, আমার তো একটা ব্যাংক অ্যাকাউন্টই ট্যাগ করা আছে পেপ্যালের সাথে, আমার যে অ্যাকাউন্টটা ট্যাগ করা আছে সেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে পেপ্যালে ব্যালেন্সটা অ্যাড করে দেবে। পেপ্যাল ব্যালেন্সটা কার? এখন আমার। এখন আমি অন্য যে কোনো সাইটে গিয়ে পেপ্যাল যেখানে সাপোর্ট করে সেখানে আমি পে করে প্রোডাক্ট কিনতে পারি। ঠিক আছে, যদি কোনো পেমেন্ট গেটওয়ে নাও থাকে, যদি একটা পেমেন্ট গেটওয়ে থাকে তখন ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে পেপ্যাল আছে অথবা কি ক্রেডিট কার্ড আছে। রাইট? আচ্ছা, সো পেপ্যালটা এতটাই জনপ্রিয়। তারপরে আপনি মনে করেন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট এসেছে, আপনার অ্যাকাউন্টে $10,000 আসলো, কেউ আপনাকে পে করলো, পেপ্যাল টু পেপ্যালে আপনাকে পে করেছে। তখন যেটা হবে যে পে করবে, আপনাকে পে করছে, তাকে ট্রানজ্যাকশন ফি দিতে হবে। তাকে আপনাকে 3% একটা ট্রানজ্যাকশন ফি আপনার কাছ থেকে কেটে নেবে। মনে করেন আপনি আমাকে $100 দিচ্ছেন, আপনি কিন্তু $103 দেবেন। ওকে, আর আমি পাবো কত? $100। $3 কেটে নেবে কে? পেপ্যাল। বুঝতে পেরেছেন? বাট আমি যখন আমার অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করব ব্যাংকে, তখন কিন্তু কোনো ট্রানজ্যাকশন ফি নেই, তখন কোনো ট্রানজ্যাকশন ফি নেই। সো আমি যখন আমার ব্যালেন্স নিতে যাব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ট্যাগ থাকতে হবে, ব্যালেন্স যদি ডিপোজিট করতে চাই তখনও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ট্যাগ থাকতে হবে। সো সকল কেসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লাগছে। সো যেহেতু আমাদের দেশ সাপোর্ট করে না, আমাদের দেশ থেকে অ্যাক্টিভ পেপ্যাল অ্যাকাউন্ট করা যায় না। আমাদের দেশে বসে অনেকে হয়তো পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করছে, সেই ক্ষেত্রে ওই পেপ্যাল অ্যাকাউন্টগুলো সাসপেক্টেড অ্যাকাউন্ট হয় এবং সেই অ্যাকাউন্টগুলো যে কোনো সময় নন রিফান্ডেবল ব্লক হয়ে যেতে পারে। যে আপনার ব্যালেন্স আছে বাট অ্যাকাউন্ট তারা ব্লক করে দিল, আপনার কিছুই করার থাকবে না। অনেকেই যে কাজগুলো করে থাকে, আমাদের দেশের সফটওয়্যার কোম্পানি যারা রান করাচ্ছে অথবা যারা হয়তো ফ্রিল্যান্সিং করছে, বাইরের রেফারেন্স দিয়ে ফ্রেন্ড, কলিগস বা রিলেটিভস এদের মাধ্যমে অ্যাকাউন্ট মানে অ্যাড্রেস ভেরিফিকেশন করাচ্ছে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করাচ্ছে, অ্যাকাউন্ট অ্যাড্রেস ভেরিফাই করাচ্ছে
করে ওখান থেকে অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছে, বাট অ্যাকাউন্টটা মেনটেন করছে কে? বাংলাদেশ থেকে। তখন যেটা হয় যে পেমেন্টটা আসার সঙ্গে সঙ্গে কি করে দেয়? ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করে দেয়। আর ওই রিলেটিভসটা তখন অন্য কোনো মাধ্যমে, ওয়েস্টার্ন ইউনিয়ন বা অন্য কোনো মাধ্যম দিয়ে তার কাছে টাকাটা পাঠিয়ে দেয়। কারণ পেপ্যালটা কেন জরুরি? পেপ্যালটা জরুরি হচ্ছে কাস্টমারদের জন্য। কাস্টমাররা সবচেয়ে বেশি কমফোর্টেবল থাকে পেপ্যালের মাধ্যমে টাকা ট্রানজ্যাকশন করতে। অন্য কোনো ওয়ে তাদেরকে বললেই তারা কাজটা না দিয়ে অন্য ভেন্ডর খুঁজতে থাকে। তিন দিন পর্যন্ত পেন্ডিং থাকে, নর্মালি 3 দিন পর্যন্ত পেন্ডিং থাকে। আপনি উইথড্র করতে পারবেন না। ওই যে ডিপোজিট করছি সেটা 3 ডেজ পরই হবে ডিপোজিট। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আপনার পেপ্যাল টু পেপ্যাল, আপনার পেপ্যাল টু পেপ্যাল ট্রানজ্যাকশন অ্যালাউড। হ্যাঁ, বাট পেপ্যাল টু পেপ্যাল ভেরিফাই আছে। পেপ্যাল থেকে পেপ্যাল ট্রানজ্যাকশন হবে, অন্য কোনো ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন না। আপনি ডিপোজিট করতে পারবেন না, আপনি অ্যাকাউন্ট ডিপোজিট করতে পারবেন না। ওকে, সো এখন যে বিষয়টা যে পেপ্যালের ক্ষেত্রে যখন আমরা পেপ্যালের এপিআইটা আমরা আমাদের সাইটে ইন্টিগ্রেট করব, পেপ্যালের মূলত 3 ধরনের এপিআই আছে। পেপ্যাল ডু ডিরেক্ট, মানে আমার সাইটে থেকে পেপ্যালে সরাসরি যাবে, সেটা দেখা যাবে না, পেমেন্ট হয়ে আমার সাইটেই ডিসপ্লে করবে। তার মানে আমার সাইটেই আছি, বাট ব্যাকগ্রাউন্ডে পেপ্যাল ট্রানজ্যাকশনটা হয়ে যাচ্ছে। পেপ্যাল আইডিটা কোথায় দেবেন? ওই সাইটে, মানে সাইট এতে আপনি পেপ্যাল আইডিটা দিচ্ছেন, সাইট এই ডিসপ্লে করছে, বাট ব্যাকগ্রাউন্ডে পেপ্যাল রান করে ট্রানজ্যাকশন হয়ে আবার রিপোর্টটা আপনাকে বলছে সাকসেসফুল অথবা আনসাকসেসফুল। এটাকে বলা হয় পেপ্যাল ডু ডিরেক্ট। পেপ্যাল রিকারিং, এটাও কি আপনি সাইটেই থাকছেন, রিকারিং প্রসেসটা হচ্ছে যে কিস্তি মাফিক। যে আপনি বলে দিলেন যে আপনি পার মান্থে আমার কাছ থেকে $10 করে নেবেন, 10 মাসে আমার $100 কেটে যাবে। এটা আরেকটা এপিআই আছে যার মাধ্যমে পেপ্যাল রিকারিং করা সম্ভব। আর থার্ড যেটা পেপ্যাল ওয়েবসাইট স্ট্যান্ডার্ড, ওয়েবসাইট স্ট্যান্ডার্ড বা HTML স্ট্যান্ডার্ড যেটা বলা হয়। আর এই স্ট্যান্ডার্ড এপিআইটা নর্মালি ইউজ হয় ম্যাক্সিমাম মানে ই কমার্স বলেন বা সার্ভিস প্রোভাইডারের সাইটে। মানে পেপ্যাল ডু ডিরেক্ট সবচেয়ে বেশি ইউজ হয় রিনাউন্ড সাইটগুলোতে। আর যে সাইটগুলো এখনো রিনাউন্ড না, যে সাইটগুলো এখনো পপুলার না, তারা ইউজ করে থাকে পেপ্যাল ওয়েবসাইট স্ট্যান্ডার্ড। কেন? যারা পপুলার ব্র্যান্ড হয়ে গেছে তারা ফ্রডিং করবে না, এটা আমরা ধরেই নিই। যে $2, $4, $5, $10, $20, $100 বা $1000 নিয়ে তারা তাদের রেপুটেশন নষ্ট করবে না। বাট যারা একেবারে নতুন এসেছে তাদের উপরে কিন্তু এ ধরনের কোনো কি আমাদের কনফিডেন্স গ্রো করে না। আমরা বড় কোম্পানি ছাড়া ছোট কোম্পানিকে কিন্তু পাত্তাই দেই না, তাই না? আপনি নিজে থেকে একটু চিন্তা করে দেখেন, আপনি যদি হাতিল বা অটোবি থেকে প্রোডাক্ট কিনেন, আপনি তাকে বিলিভ করবেন, টাকাটা দিয়েও চলে আসবেন, তারা 2 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, 10 দিন পরে আপনার অর্ডারটা প্লেস করে দেবে। আপনি বিলিভ করেছেন বলে আগেই টাকা পরিশোধ করে আপনি ইচ্ছে মতো বাসায় চলে আসেন। বাট আপনি অন্য কোনো ফার্নিচারের দোকানে, ছোট দোকান বা বড় দোকানই হোক, তারা ব্র্যান্ড না, আপনি কিন্তু টাকা দিয়ে চলে আসছেন না। প্রোডাক্ট হয়তো সঙ্গে সঙ্গেই তারা ডেলিভার করছে, বাট তারপরে সাথে সাথে আপনি ভ্যানের সঙ্গে যাচ্ছেন বা গাড়ির সঙ্গে যাচ্ছেন। সো এই যে সাইকোলজিটা, সেটা ওয়েবেও কিন্তু যায়। ওয়েবে যারা ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড, তাদের ক্ষেত্রে কিন্তু তারা যদি পেমেন্ট গেটওয়েটা হাইড করে রেখে পেমেন্টটা নেয়, আমরা কোনো কিছু মনে করব না। বাট যদি ছোট ব্র্যান্ড হয়, তারা পেমেন্ট গেটওয়ে হাইড করে আমার কাছ থেকে যদি পেমেন্টটা নিতে চায়, আমি তাকে বিলিভ করব না। সো আমি যদি তাকে সরাসরি পেপ্যালে নিয়ে গিয়ে দেই যে তুমি এখান থেকে পে করো, তাহলে সে হয়তো পে করতে দ্বিধা করবে না বা ভয় পাবে না। কারণ সে জানে যে প্রোডাক্ট ডেলিভারি না হলে বা সার্ভিসটা আমি না নিতে পারলে আমি সঙ্গে সঙ্গে টাকাটা রিফান্ড করে নিতে পারবো, পেপ্যাল সেই সুযোগটা আমাকে দেবে। বিষয়টা বোঝা যাচ্ছে? তো পেপ্যাল ওয়েবসাইট স্ট্যান্ডার্ডের একটা এপিআই আছে, এটা বেশ পুরনো এবং মোস্টলি ইউজড। আমরা সেই এপিআইটা এখন ইউজ করার চেষ্টা করব। না, ওই যে আরো বেশ কিছু পেমেন্ট গেটওয়ে বললাম, যে কোনো পেমেন্ট গেটওয়ে।
আমি বেশ কিছু পেমেন্ট গেটওয়ের নাম বলেছি, অথরাইজ.নেট, পেপাল, ভেরিসাইন, জিও ট্রাস্ট, মানি ব্রোকার্স, গুগল ওয়ালেট, গুগল চেকআউট, এগুলো সবই পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ হ্যাঁ, এগুলোর মাধ্যমে আবার একটু বলেন। হ্যাঁ, আপনার সেই পেমেন্ট গেটওয়ের সার্ভিস বা পেমেন্ট করার জন্য অপশন থাকতে হবে। হুম, আচ্ছা, বিষয়টা বুঝতে পেরেছেন? গ্র্যাজুয়েট স্টুডেন্ট চেয়েছে, আপনাদের গ্র্যাজুয়েশন করাটা কতটা জরুরি? গ্র্যাজুয়েট চেয়েছে, একজন গ্র্যাজুয়েশন করে আছে তো। আপনার তো গ্র্যাজুয়েশন আছে, সিভিটা দিয়ে দিন। আপনার তো দরকার নেই, আমি পেছনে জনকে বলছি। ঠিক আছে, আমরা তো আর বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করব না, ম্যাক্সিমাম কাজ কার করতে হবে? বাইরে দেশের ক্লায়েন্ট, তাদের তো পেপালের অ্যাকাউন্ট আছে। পেপাল টু পেপাল আপনি যেটা করতে পারেন, এইদিকেই পান্থপথের এদিকে একটা অফিস কোম্পানি আছে, গুগলে সার্চ টার্চ দিয়ে পেতে পারেন। আমি ভুলে গিয়েছি, যারা পেপালের ডলার কিনে, কারণ আপনার পেপালে $100 আছে, আপনি তাকে $100 ট্রান্সফার করে দিলেন, ডলার রেট হিসেবে যদি ডলার রেট 80 টাকা হয়, আপনাকে সে বলবে 75 টাকা, 5 টাকা করে তার পার ডলারে। না না, লিমিট হবে না, সে তার প্রসেস করার সিস্টেম আছে, আপনি তার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবেন, তারপর আপনি তার কাছ থেকে ক্যাশ নিয়ে চলে আসবেন, সে কি করবে তার ব্যাপার। বুঝতে পেরেছেন? যে আমি যেরকম বিকাশ করে থাকি, আমার ব্যালেন্স আছে, আমি এজেন্ট অফিসে গেলাম, আমি তার তার অ্যাকাউন্টে বিকাশ করে দিলাম, মানে ক্যাশ আউট করে দিলাম, আমাকে টাকা দিয়ে দিল, এবং সে কি করবে তার ব্যাপার তো, তাই না? সেভাবে আপনি ক্রেডিট ট্রান্সফার করে নিতে পারেন। সো এখানেও আমাকে অর্ডারটা সেভ করে দিতে হবে, যদি ক্যাশ অন ডেলিভারি পেপাল হয় অর্ডারটা সেভ হবে তার প্রসেস অনুযায়ী। তারপর আমার একটা ফাইল লাগবে, মূলত ফাইলটা হচ্ছে অ্যাপ্লিকেশন ভিউজ, এর মধ্যে HTML ওয়েবসাইট স্ট্যান্ডার্ড পেমেন্ট, এই ফাইলটা আমরা আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে যাব। অ্যাপ্লিকেশন ভিউজ, HTML ওয়েবসাইট স্ট্যান্ডার্ড পেমেন্ট, এটা একটা ফাইল। এই ফাইলটার কোড একটু দেখাচ্ছি।
application views HTML standard payment API এটা পিওর HTML এর কোড সব কোডই কি HTML এর কিছু জাভাস্ক্রিপ্ট এর কোড আছে একটা জিনিস খেয়াল করেন একটা ফর্ম আছে ফর্মের নাম অন অর্ডার অটো সাবমিট ফর্ম অর্ডার অটো সাবমিট মেথডটা কি দেওয়া পোস্ট মেথড আর প্রত্যেকটা ফিল্ড আমার কি হিডেন প্রত্যেকটা ফিল্ড আমার হিডেন করা তার মানে এই পেজটা যখন লোড করব তখন ব্ল্যাঙ্ক পেজ শো করবে কিছুই দেখা যাবে না কিছুক্ষণ পর অনলোডে পেপাল সাবমিট নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন আছে পেপাল সাবমিট জাভাস্ক্রিপ্ট ফাংশনের মাধ্যমে অ্যাকশন নেম অ্যাকশনটা হচ্ছে আমার পেপাল আমি যখন কাজ করছি আমাদের সেন্ডবক্স অ্যাকাউন্ট সেন্ডবক্স এটা টেস্ট অ্যাকাউন্ট নরমালি বলা হয় পেপাল সেন্ডবক্স আর যদি আমরা রিয়েল টাইম অপারেশনে যাই তখন এই সেন্ডবক্সটা কেটে দিতে হবে আমরা যখন টেস্ট করব তখন কোথায় করব www.sandbox.paypal.com এ দেন /cgibin দেন web scr ওকে বাট যখন আমরা রিয়েল টাইম অপারেশনে থাকব শুধু থাকবে নাকি এই সেন্ডবক্স এই কথাটা এতটুকু থাকবে ঠিক আছে paypal.com আচ্ছা লাইক এই উপরের অ্যাকশনটা থাকবে এটা ডিসেবল করে উপরের অ্যাকশনটা দিতে হবে এখন একটা ভেরিয়েবলের ভেতরে আমার এই ইউআরএলটা নেওয়া হয়েছে তারপর document.form order auto submit মানে ডকুমেন্টের সাথে ফর্মের সাথে ফর্ম অর্ডার অটো সাবমিট ডট অ্যাকশন তবে অ্যাকশনের সঙ্গে বাইন্ড করা হচ্ছে কি স্ট্রিংটাকে রাইট তারপর document.form order auto submit ডট সাবমিট ঠিক আছে যখন আমি ডট সাবমিটটা দিচ্ছি আমার এই অ্যাকশনে এই ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে তাহলে এই দুইটা বা তিনটা লাইন অত্যন্ত ইম্পর্টেন্ট শুধু এপিআই এর জন্য না আমরা যদি কখনো কোনো একটা ফর্ম পিএসপি দিয়ে সাবমিট মানে এইচটিএমএল এর মাধ্যমে সাবমিট না করে জাভাস্ক্রিপ্ট দিয়ে সাবমিট করতে চাই সেক্ষেত্রে আমার এই কোডগুলো লাগবে তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো একটা ফর্ম সাবমিট করার প্রসেসই এটা হ্যালো ওয়ালাইকুম আসসালাম তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফর্ম সাবমিশনটা শিখলাম ফর্ম সাবমিটের মধ্যে কি আছে নেমটা আপলোড ভ্যালু 1 মানে এই ডাটাগুলো কোথায় চলে যাবে পেপালের কাছে এক্স ক্লিক কমান্ডটা কি হবে এটা শপিং কার্টের একটা কমান্ড আন্ডারস্কোর এক্স ক্লিক আমার অ্যাকাউন্টটা কি টাইপের বিজনেস কার কাছে টাকাটা পৌঁছবে এই অ্যাকাউন্ট হোল্ডারের কাছে এটা অ্যাকচুয়ালি একটা পেপাল আইডি পেপাল একটা বিজনেস আইডি আমার খোলা আছে এই ইমেল অ্যাড্রেসের এগেনস্টে সো এটাকেই পেপাল আইডি ধরা হচ্ছে তারপরে আমি এখানে ফিক্স ভ্যালু দিয়েছি এটা কি আমরা কন্টেন্টস থেকে নিয়ে এখানে ভ্যালু দিয়ে দিতে পারি না কন্টেন্টসের মধ্যে কি আছে কোয়ান্টিটি আছে প্রোডাক্ট নেম আছে প্রোডাক্টের প্রাইস আছে ডলার ছাড়া অন্য কোনো কিছুতে ট্রানজ্যাকশন হয় না তার মানে আপনাকে ডলারে কনভার্ট করে এখানে রেশিওটা বসাতে হবে যদি সেটা বিডিটিতেও হয় আমার কারেন্সি বিডিটাকে কনভার্ট করতে হবে ডলারে দেন ডলার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে RM2 মানে অ্যাড্রেস ওভাররাইট আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব ভ্যালু 0 বলা আছে আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেব এটাকে নরমালি আমরা বলছি যে শিপিং অ্যাড্রেস আর অ্যাড্রেস 1 এটাকে বলা হচ্ছে বিলিং অ্যাড্রেস ঠিক আছে সো লাইক আমার যদি RM2 হয় হিডেন RM2 এবং হিডেন নেম অ্যাড্রেস ওভাররাইট এটা যদি 0 করা এটা কিন্তু অ্যাড্রেসটা ওভাররাইট হচ্ছে না এখানে অ্যাড্রেস 1 এর ভিতরে আপনার বিলিং অ্যাড্রেস আর অ্যাড্রেস 2 এর মধ্যে আপনার শিপিং অ্যাড্রেস সিটি স্টেট জিপ এটা কাস্টমারের এই ইনফরমেশনগুলো আপনি তার কাছে পাঠিয়ে দিতে পারেন শিপিং কনফার্মেশনের জন্য ওকে সো এই ভ্যালুটা দিয়ে যদি আমরা সাবমিট করি সরাসরি পেপালে চলে যাবে এবং পেপালের লগইন উইন্ডো চলে আসবে এবং লেফট সাইডে কার্ডটা দেখাবে লগইন করে ঢুকে যে পরিমাণ অর্ডারটা হয়েছে সেটা দিয়ে যদি কেউ ট্রানজ্যাকশন করে দেয় তাহলে অর্ডারটা সাকসেসফুল হবে আমরা জাস্ট পেপালের পেজ পর্যন্ত যেতে পারছি কিনা সেটা একটু দেখার চেষ্টা করছি সো এখানে আমরা বলবো দিস লোড ভিউ
আমাদের পেজটার নাম কি HTML ওয়েবসাইট স্ট্যান্ডার্ড পেমেন্ট। এই পেজটা জাস্ট আমরা লোড করে দিব, তাহলে HTML ওয়েবসাইট স্ট্যান্ডার্ড পেমেন্টটা লোড হয়ে যাবে। সো এবার একটু চেক করে দেখি যে কোনো একটা অর্ডার যখন আমরা প্লেস করছি যদিও ফিক্সড, আমরা কিন্তু ডাইনামিক করি না ওই জায়গাটা, ডাইনামিক করে নিলে হবে। আমি যদি চেক আউট করি, পেপ্যালে যাই, ঠিক আছে, পেপ্যাল বলেছি, পেপ্যাল অর্ডার, প্লেস অর্ডার, অর্ডারটা ঠিকই সেভ হয়েছে, রাইট? কিছুক্ষণ পরে রিডিরেকশন হবে। এই তো আমার রিডিরেকশন হয়ে গেছে sendbox.paypal.com এ। খেয়াল করেছেন এটা লোড হচ্ছে। আমার ফিক্স ছিল না, কোয়ান্টিটি দুইটা ছিল, প্রোডাক্ট কি ছিল, ল্যাপটপ, আর প্রাইস ছিল কত 1000 করে। সো 2000 এর একটা ইনভয়েস এখানে চলে আসছে ইউএসডি তে। এখন ক্লায়েন্ট তার পেপ্যালের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, এই কার্ডটা দেখবে এবং সে অনুযায়ী পেপ্যাল মানে অর্ডার করবে। সে যেহেতু পেপ্যালে চলে আসে, এটা পেপ্যালের সাইট এবং সিকিউর সাইট, সে ট্রানজ্যাকশন করতেও ভয় পাবে না। কারণ আমার কাছে যদি সার্ভিসটা না আসে সেক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে রিফান্ড করেও নিতে পারবো। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এই ইন্টিগ্রেশনটুকুই জরুরি, যে কীভাবে এপিআইটা আপনার এপিআইটা পেয়ে গেলেন। এটা ফ্রি, পেপ্যালের ওয়েবসাইট থেকেও পাওয়া যায়, পেপ্যালের ওয়েবসাইট থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন পেপ্যাল এপিআইটা, এবং এই সম্পর্কে আপনারা ফার্দার পড়াশোনাও করতে পারেন। অ্যাকাউন্ট খুলে নেবেন পেপ্যাল সেন্ডবক্সে, একটা কাস্টমার অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট, দেন ওইটা বসিয়ে কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে টেস্ট করবেন। বুঝতে পেরেছেন? ওকে, সো আজকে এতটুকু রাখছি। অর্ডারের কাজটুকু করে নিয়ে আসতে হবে। নেক্সট ডেতে আমাদের হোমওয়ার্কটা হয়ে গেলে আমরা নেক্সট ডেতে দেখবো ইনভয়েস ক্রিয়েশন অ্যান্ড পিডিএফ ক্রিয়েশন।